আপনারা জানেন বাংলাদেশ সরকার একটা বছর বছর একটা বাজেট উপস্থাপন করে থাকে। 2024-25 অর্থ বছরের বাজেট জুন মাসে, বাজেটের প্রাক্কালে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে কৃষকদের সাথে কথা বলে কৃষকদের বাজেটে আকাঙ্ক্ষা কী সেটা লিখিত আকারে সরকারের কাছে উপস্থাপন করি এবং কৃষকের প্রত্যাশা, কৃষকের চাওয়া পাওয়া সবগুলো সেখানে নথিভুক্ত হয়। 2024-25 অর্থ বছরকে সামনে রেখে বাজেট আলোচনার দ্বিতীয় পর্ব এটি নীলফামারী জেলার সৈয়দপুরের কামারপুকুর কলেজ প্রাঙ্গণে। আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। এখানে অসংখ্য কৃষক আসছেন, শুধু কামারপুর নয়, নীলফামারীর বিভিন্ন জায়গা থেকে অনেক কৃষক আসছেন যারা সরাসরি কৃষির সাথে সম্পৃক্ত। এবং আমাদের সামনে আছেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর শামসুল আলম, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং তিনি একজন কৃষি অর্থনীতিবিদ। তিনি বাংলাদেশের ডেল্টা প্ল্যান, তার থিঙ্ক ট্যাঙ্ক, অনেক কাজ তার আছে। আজকে প্রধান অতিথি হিসেবে তিনি আমাদের সামনে উপস্থিত আছেন। তিনি বাংলাদেশের কৃষির রূপরেখা, বাংলাদেশের কৃষির আজকের অবস্থান, তার পেছনে যে সমস্ত পরিকল্পনাগুলো হয়েছে উন্নয়নের জন্যে, তার পেছনে তার অনেক বড় ভূমিকা রয়েছে। তিনি আজকে আমাদের এই আয়োজনটাকে সম্মানিত করছেন এখানে এসে প্রধান অতিথি হিসেবে। আছেন কৃষিবিদ জওয়ান কামাল আহমেদ, তিনি আপনাদেরই পৌর মেয়র নীলফামারী। আছেন মোহাম্মদ ফারুক আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক। আমিরুল ইসলাম, পুলিশ সুপার ভারপ্রাপ্ত নীলফামারী। আবু তালেব মিয়া, উপপরিচালক বিএডিসি খামার ডোমার। আছেন কৃষিবিদ ডক্টর SM আবু বকর সাইফুল ইসলাম, DDDAE নীলফামারী। ডক্টর সিরাজুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। জনাব আব্দুল সালাম, উপজেলা মৎস্য কর্মকর্তা নীলফামারী। আছেন প্রকৌশলী মোহাম্মদ মেহেদি হাসান, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড সৈয়দপুর। আছেন আজমল হোসেন, চেয়ারম্যান ভারপ্রাপ্ত সৈয়দপুর জেলা পরিষদ। প্রকৌশলী আশরাফুল ইসলাম মণ্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রংপুর। এবং আছেন এই কলেজের অরুণ কুমার দাস, অধ্যক্ষ ভারপ্রাপ্ত কামারপুর ডিগ্রি কলেজ। বলে রাখি, আমাদের এই আয়োজনটি আমরা শুরু করি 2006 সাল থেকে। 2006 সাল থেকে এই পর্যন্ত আমরা 46টি জেলায় 70টি আয়োজন করেছি। কোনো কোনো জেলাতে একাধিক আয়োজনও হয়েছে। প্রায় 5,20,000 কৃষকের সাথে কথা বলেছি। সবার মতামত নিয়ে আমরা প্রতি বছর বাজেটের আগে সরকারের কাছে উপস্থাপন করি। সেখান থেকে সরকার কোনো আপনাদের পরামর্শ যদি গ্রহণ করে থাকে তাহলে আমরা মনে করি আমাদের এই আয়োজনটি সার্থক হয়েছে এবং তার ফলশ্রুতিতে কৃষিতে যে সমস্ত নতুন নতুন সুযোগ সুবিধাগুলো আসছে সেখানে আপনারা পেয়ে থাকেন। নীলফামারী, সে 200 বছর আগে ব্রিটিশ আমলে এখানে নীলের চাষ হতো, তাই না? আস্তে 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 ব্রিটিশরা গিয়েছে, নীলের চাষ শেষ হয়েছে। পরবর্তীতে ফসলের বৈচিত্র্য এসছে। একটা সময় ছিল এখানে তামাকই প্রধান শস্য, তাই না? অর্থকরী ফসল। তামাকের পাশাপাশি এখন ধান, তারপর এসছে ভুট্টা, রকমারি শাক সবজি, মাছের চাষ। প্রতিটি বাড়িতেই গবাদি পশুর খামার আছে। কৃষি যেমন এমন পাল্টেছে, কৃষকের চেহারা, বেশভূষা, পোশাক আশাক সব কিছু পাল্টেছে। আমি যখন এই অনুষ্ঠান শুরু করি সেই 82 সালে 80 সালে, আর কৃষি বাজেট যখন শুরু করি 2006, কৃষকের গায়ে পোশাক বা শার্ট প্যান্ট এরকম চেহারা ছিল না, কখনোই ছিল না। আজকে বাংলাদেশের উন্নয়ন উল্লেখ করার মতো, কোনো সন্দেহ নেই। এখন কেউ না খেয়ে থাকে না। এই উন্নয়নকে আরও ত্বরান্বিত করা, টেকসই করা, আপনাদের উৎপাদিত ফসল বিদেশে পাঠানো, আরও বেশি অর্থ আসা, ফসলের মূল্য বৃদ্ধি করা, ফসলকে মূল্য সংযোজন করে এটার মূল্য আরও বাড়িয়ে দেওয়া, এই সমস্ত কথাগুলোই আমরা আগামীতে করব। কারণ স্মার্ট কৃষির যুগ এখন, চতুর্থ শিল্প বিপ্লবের সময়। এখনকার কৃষির ধ্যান, জ্ঞান, ধারণা একেবারেই আলাদা। ঠিক আছে? আপনারা সেরকম প্রেক্ষাপট থেকে কি চান আগামী বাজেটে, কি হওয়া দরকার বাজেট, কোনটা হলে আপনাদের জন্য উপযোগী হয়, সেই কথাগুলি বলবেন। প্রথম আমি উন্মুক্তভাবে আহ্বান করব, একজন দাঁড়িয়ে এই অঞ্চলের কৃষি সম্পর্কে বলেন। আমাদের এই বাজেটের 24 এবং 25 বাজেটের প্রত্যাশা হবে কৃষি যন্ত্রপাতিতে যে সরকারির 30% ভর্তুকি, এই ভর্তুকিটা যেন যথাযথভাবে কৃষক তার সুলভ
ভোগ করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা আগে জমি চাষ করার জন্য পাওয়ার টিলার পাইছিলাম, এই পাওয়ার টিলার বিলুপ্তি হয়ে গেছে। এর পরিবর্তে হারভেস্টার আছে। 30 লক্ষ টাকা দিয়ে 15 লক্ষ টাকা কোনো কৃষক দিয়ে এই জিনিসটা নিতে পারে না সবাই। আমরা সহজলভ্যভাবে এই পাওয়ার টিলার নিয়ে আমাদের জমি চাষ করতে পারি এবং সেই সঙ্গে কৃষি পণ্য সংরক্ষণের জন্য আমাদের ব্যক্তি মালিকানায় কোল্ড স্টোরেজ না হয়ে সরকারের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় একটি করে যদি বহুতল ভবন কোল্ড স্টোরেজ নির্মাণ করে কৃষকেরা সহজলভ্যভাবে এই বাজারজাত করতে পারবে। সরকারকে জানাতে চাই আমাদের কৃষি জমিতে যেন কোনো অপরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত শিল্পায়ন, অপরিকল্পিত ইট ভাটা কৃষি জমি কেটে প্রথম সয়েলটা কেটে নিয়ে এবং ইট ভাটায় ফেলে আমাদের আবাদের বিশাল ক্ষতি হচ্ছে। 10 বছর পিছিয়ে যায় ওই জমির আবাদ। উনি খুব ভালো 3টে কথা বলেছে, তার ভিতরে একটা হচ্ছে যে হারভেস্টার 30-40 লক্ষ টাকা দিয়ে একটা কম্বাইন্ড হারভেস্টার কেনা দরিদ্র কৃষকের সম্ভব না, বিজনেসম্যান কেনে সে ভাড়া করে ওটা করে। আমি তো মনে করি যে ছোট ছোট যন্ত্রে ভর্তুকি দেওয়া হোক বেশি করে, তাহলে এককভাবে সারা দেশ কৃষির যান্ত্রিকীকরণ হবে, এটা আমার ধারণা। সরকার কিন্তু ব্যাপক ভর্তুকি দিচ্ছে। 35 লক্ষ টাকা যদি একটা কম্বাইন্ড হারভেস্টার হয়, হাওড় অঞ্চলের জন্যে 70% সাবসিডি, আর উপকূলীয় অঞ্চলের জন্য 50% সাবসিডি, আর আমাদের এই সমতলের জন্য বোধ হয় 50। তাহলে ভাবুন তো যে 10 টাকায় মানে 7 টাকাই সরকার দিচ্ছে, 3 টাকা মাত্র আপনি দিচ্ছেন। তো এটা একদিকে ভালো। আপনার এটা দিয়ে যেটা হয়েছে যে ধান কাটাতে আপনার 1 বিঘাতে যা খরচ হয় লেবার খরচ, তার চাইতে হারভেস্টার দিলে লেবার খরচটা অনেকটা কমে আসে। কিন্তু ছোট ছোট এত যন্ত্র আজকাল দেশীয়ভাবে উৎপাদিত হচ্ছে, চীন থেকে আসছে, 1.5 লাখ, 1 লাখ, 2 লাখ, 70,000 নানান ধরনের ধান লাগানোর যন্ত্র, ধান কাটার যন্ত্র আসছে না, এগুলো মাড়াই করার যন্ত্র, তারপর আগাছা বাছার যন্ত্র, সেইগুলোতে যদি ভর্তুকি দেয় তাহলে আরও স্বল্প মূল্যে সব কৃষক কিনতে পারবে। এটাতে সমর্থন করেন কে কে, একটু হাত তুলবেন। অনেক ধন্যবাদ। জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে পাটের বীজ এবং সার, ধানের বীজ আমাদেরকে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসে বিতরণ করে। যা আমি পাট বীজ নিয়ে আমরা কয়েকজন পাট আবাদ করছি। পাট আমরা যে পচানো নিয়ে যাব, সেখানে কোনো খাল, বিল, নদী, নালা আমাদের এই সৈয়দপুর উপজেলায় এ ধরনের নাই। কৃষকের জন্য যে ঋণ, এটা যেন সুলভ ইন্টারেস্টে দেওয়া হয় এবং সবগুলো ব্যাংকে যেন পাওয়া যায় এবং সহজভাবে পাওয়া যায় এই ব্যবস্থা করবেন। যে দেখা গেল যে কাগজপত্র দিতে দিতে অবস্থায় খারাপ, শেষে আমরা ওরা বাদ দিয়ে চলে আসি। এটা আমাদের কৃষির ভূমিকা। আচ্ছা, ওনার মতো ঋণ নিতে গিয়ে কে কে হয়রানি হয়েছে? অনেকে হয়রানি হয়েছে। হাতটা তুলে রাখেন, তুলে রাখেন দেখি। আইন প্রয়োগ করে তামাক চাষ বন্ধ করি। এখানে মশলা জাতীয় যদি চাষ করা হয় তাহলে আমাদের অনেক উন্নতি হবে। মাটি পরীক্ষা না করার কারণে আমরা দেদারসে বিভিন্ন প্রকার সার ব্যবহার করতেছি, যার কারণে থামাই। মাটি পরীক্ষা করে কৃষি কাজ করেন, ফসল করেন কে কে, একটু হাত তুলবেন, হাতটা তুলে রাখবেন। না না, হাতটা তুলে রাখবেন, নামাবেন না। এখানে কত কত কৃষক হবে? 1,500-2,000 কৃষক তো হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 15-20 জন মাটি পরীক্ষা করে মাত্র। জি স্যার। আর কেউ করে না। মাটি পরীক্ষা না করার কারণে আমাদের ফসলটা সঠিকভাবে আমরা উৎপাদন করতে পারছি না এবং মাটির মানে গুণাগুণটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং মাটি পরীক্ষার জন্য অ্যাভেলেবেল যন্ত্র উপজেলা পর্যায়ে যেন, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যেন থাকে, আমরা সহজভাবে। আপনি মাটি পরীক্ষা করতে দিয়েছেন কখনো? পরীক্ষার রেজাল্ট পান কতদিন পরে? প্রায় 1 মাস। তো 1 মাসের পরে যদি আপনি রেজাল্ট পান, ততক্ষণ আপনার ফসলের সময় চলে যায়। জি স্যার। এখানে জৈব সার ব্যবহার করে কৃষি করেন কারা কারা, একটু হাত তুলবেন। স্যার আমি করি স্যার। আপনিও করেন? মাশাআল্লাহ, এ তো অনেক লোক, এ তো খুবই গুড সাইন, যথেষ্ট ভালো। গত 2-4 বছর আগেও তো এরকম ছিল না। ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন কে কে? ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, হাত নামান। কেঁচো সার উৎপাদন করেন কে কে? খুবই কম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10 জন। আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। সেটা হচ্ছে যে আমি চারা উৎপাদন করে জমিতে ধান লাগাই দিই, এটা আমার ব্যবসা। যেটা সমস্যা এখন হচ্ছে যে আমি যে রাইস ট্রান্সপ্লান্টগুলো ব্যবহার করি, এই খুচরা যন্ত্রাংশগুলো অ্যাভেলেবেল না। আচ্ছা, এই যন্ত্রাংশগুলো চাইনিজ যন্ত্র। আচ্ছা, হ্যাঁ। পার্টসগুলো এমন যে এটা আরেকটার সাথে ম্যাচিংও হয় না, মানে মনোপলিং একটা সিস্টেম আর কি। জি জি, আপনারা কিনতেই হবে তাদের কাছ থেকে।
এই এই ইঞ্জিনগুলো, এই মেশিনগুলো আমরা কিভাবে পাবো সহজভাবে? বর্তমানে কৃষকদের সব থেকে বড় সমস্যা আছে এরা যে রাসায়নিক সার দিয়ে জমি নষ্ট করে ফেলছে, তাদের ব্যয় কমাতে হবে। তো তাদের ব্যয় কমানোর জন্য ভার্মি কম্পোস্ট বা জৈব সার, এটার জন্য তারা বেশি মাত্রায় ব্যবহার করে এবং স্মার্ট কৃষিতে যে উদ্যোক্তারা তাদের কেরিয়ার করতে চাচ্ছে তাদেরকে জন্য সহযোগিতা এবং স্থানীয় কৃষি অফিস থেকে এটাকে যেন উদ্বুদ্ধকরণ করা হয়। বিএডিসির ডিপ চালাই এবং কৃষিকাজ করি। যে আমাদের যে 1000 মিটার পাইপ আন্ডারলাইন ছিল সেটা বর্তমানে আমরা পাচ্ছি না। আলু যখন আমরা আবাদ করে কৃষক, তখন তারা দাম পায় না। এই আলু 10 টাকা, আলু 60 টাকা হয়। আমি বলবো যে সরকারি কৃষি বাজেটে আলু সংরক্ষণের জন্য প্রতিটা উপজেলায় হিমাগারে আলু রাখে এবং সঠিক সময়ে আলুর যেন ন্যায্য দামটা পায়। বিশেষ করে আলু কেন, প্রত্যেকটা ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে যখন ধান বিক্রি করতে যায় কৃষক, সেটা ন্যায্য মূল্য পায় না। যে কোনো আমাদের কৃষক ন্যায্য মূল্য থেকে এখনও বঞ্চিত হচ্ছে। এখানে মধ্যস্থভোগী যারা আছে তারাই কিন্তু লাভবান হচ্ছে। এই সমস্ত এলাকা যতগুলো কোল্ড স্টোরেজ আছে এগুলোর জন্য সিড সার্টিফিকেশন এজেন্সির আওতাধীন হয়, তাহলে অন্তত আমাদের কৃষকরা উপকৃত হবে এবং যে কাঙ্ক্ষিত যেটা ফলন সেটা পাবে। এটা গেল এক। স্থানীয়ভাবে যতগুলো ব্যাংক আছে, এই ব্যাংকে যদি আমরা ঋণের জন্য অন্যান্য ফসলের জন্য যাই, তারা ব্যাংক এই ফসলগুলোতে তারা ঋণ দিতে চায় না। যেমন আমি ড্রাগন চাষের কথা বলেছিলাম যে ড্রাগন চাষে আপনাদের ঋণ আছে কিনা, তো ওনারা সরাসরি বলছে যে আপনাকে ঋণ দেবো, কিন্তু ঋণ দেওয়ার 1 মাস পরে আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে। তো এটা তো আদৌ সম্ভব না। আর একটি বড় প্রশ্ন হচ্ছে আমাদের কৃষকের যে কৃষির যে জমি, এখানে ক্রমাগতভাবে ইটার ভাটা আমাদের টপ সয়েলটা শেষ করে দিচ্ছে। আমি একজন মৎস্য খামারি। আচ্ছা, আমাদের হচ্ছে একটু ঋণ সহায়তা পেলে ভালো হয়। মাছ চাষও একটা চাষ, কৃষিও একটা চাষ। যেমন কৃষিতে শেষের বেলায় ভর্তুকি দেওয়া হয় বিদ্যুতে, মাছে কিন্তু দেওয়া হয় না। মাছ চাষের উপকরণ, মাছ চাষের খাদ্য, এগুলোর উপরে আমাদেরকে নজর দিতে হবে। প্রতিটা উপজেলায় মাছ চাষের পানি পরীক্ষা, অত্যাধুনিক যন্ত্রপাতি, দ্বিতীয়ত খাদ্যের দাম, এটা কমাতে হবে এবং মৎস্য যে অধিদপ্তর আছে এটাকে আরও গতিশীল করতে হবে। আমি ঝিনুকে মুক্তা চাষ করে আসতেছি 2016 সাল থেকে। বাহ, বাংলাদেশ মৎস্য খুবই গবেষণা স্বল্প পরিসরে সারা বাংলাদেশে হচ্ছে ঝিনুক চাষ। আর মুক্তা চাষের কেউ আছেন এখানে? মুক্তা চাষে আছে স্যার, বা 2 জন। যারা মৎস্য খামারি আছে তারা সবাই যেন আমাদের মুক্তা চাষ করে আসে। মানে একই সাথে তো মাছ এবং মুক্তা করা যায়। তাহলে তারা যেন মুক্তা চাষে আসে, তাহলে আমাদের বেকারত্ব এবং নারী কর্মসংস্থানের একটা বিশাল সুযোগ, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের লেকে পর্যন্ত মুক্তা চাষ করেন। জি, পানি টেস্ট করার জন্য আমাদেরকে ঢাকা যেতে হয়। আমাদের মানে ল্যাব বলতে নাই বলতে চলে, দেখা যায় 1-1.5 মাস 2 মাস মানে পর আমরা পানি টেস্ট করার রেজাল্ট পাই। তার আগেই আমাদের সব কিছু শেষ হয়ে যায়। আমরা মৎস্য চাষ করতে যে আমাদের বর্তমান যে আবহাওয়া, সেই আবহাওয়ায় ডিপ পানির দরকার। বাণিজ্যিকভাবে আমাদের নেওয়া হয় বিল, অ্যামোনিয়া, পিএইচ কম বেশি হয়, সেটা আমরা পরীক্ষা করার জন্য যে কিট, এটা এবং আমাদের খাদ্যের মান সঠিকভাবে আছে কিনা এই পরীক্ষাগারটা যেন আমরা উপজেলায় যেন পাই। মাছ চাষের উপরে আমরা কিন্তু মাছ চাষি কৃষক, আমরা যদি উপজেলা পর্যায়ে যাই মাছ চাষের পরামর্শ নিতে, উপজেলা অফিসে যায় দেখি শুধু ক্ষেত্র সহকারী আর পিয়ন, অফিসার নাই। আমরা মাছ চাষে পরামর্শ পাই না। অফিসার কোথা থেকে জানি না স্যার। ইউনিয়ন পর্যায়ে যখন এরকম কিছু মাছ চাষে পরামর্শ দেওয়ার মতো লোক থাকে। একজন ফার্মার সাবনার, আমি মাটিবিহীন ট্রেতে সবজির চারা উৎপাদন করি 2017 সাল থেকে। আমি মাস্টার্স পাস করেছি, আমি চারার ব্যবসা করতেছি। যদি কোনো ব্যাংক আমাদের সার্টিফিকেটগুলোকে গ্যারান্টার হিসাবে নিয়ে অল্প সুদে ঋণ দিত, তাহলে আমাদের ব্যবসাটাকে প্রসারিত করতে খুব সুবিধা হইতো। প্রথমত উত্তরা বিজেটে ইলেকট্রিক টেকনিশিয়ান হিসেবে কাজ করতাম। শ্রদ্ধেয় শায়েক স্যারের একটা ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়ে সুপারফুড ব্ল্যাক রাইস চাষ করি। তখন অবধি এখনও আমার আছে। এই ব্ল্যাক রাইস বিক্রিতে আমি এককালীন সময় ঘর থেকে বাইরে হইতে পারিনি এবং আমার নিজের বোধ দ্বারাও আমি লাঞ্ছিত হয়েছি। ইনশাল্লাহ এখন আমি সফল। ব্ল্যাক রাইস জি স্যার, সুপার কুমিল্লার সেই স্যার, আপনার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়ে করছি। এরপর আমি সুপারফুড চিয়াসি চাষ করছিলাম, ন্যায্য মূল্য পাই নাই। আমি ওটস করছি, তারপরও মানুষ হাসে। আমি রাগি করছি, আলহামদুলিল্লাহ আমার একটি সুতা পরিমাণ টাকা ছিল না। আলহামদুলিল্লাহ স্যারের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমি এখন নিজে দাঁড়ানোর মতো অবস্থান আছে। আমি এবারে সুপারফুড কিনুয়া চাষ করেছি 5টি ভ্যারাইটি। এমন একটা প্ল্যাটফর্ম চাই আমরা যেন ন্যায্য মূল্যে
বিক্রি করতে পারি। 17 বিঘা জমিতে আমি সূর্যমুখী চাষ করেছিলাম। আমাদের এইদিকে প্রযুক্তির অভাবের কারণে এবং বাজারজাতের কারণে আমরা কিন্তু সেখানে লস খেয়েছিলাম, কিন্তু ওখানে পর্যাপ্ত পরিমাণ লাভবান করা সম্ভব। আমাদের দক্ষিণবঙ্গে যদি 75% ভর্তুকিতে কৃষি যন্ত্র অংশ দেওয়া হয়, আমাদের উত্তরবঙ্গে কেন 75% ভর্তুকিতে দেওয়া হবে না? ওইটা দেওয়া হয় উপকূলীয় অঞ্চল এবং হাওড় অঞ্চলে, যাতে ঢল, তারপর কি বলে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই যাতে ধানটা কেটে আনতে পারে। আপনার এখানে তো এই জায়গায় তো আর ওই সমস্যাটা নাই, কারণ ওখানে ভর্তুকির আরেকটি বিষয় হচ্ছে আমাদের নীলফামারী সদর উপজেলা কৃষি অফিসে সেটি ভর্তুকির জন্য 17টি দরখাস্ত পড়ছিল, সেখানে মাত্র 3টি যন্ত্র অংশ সেখানে আমরা পেয়েছি আমাদের নীলফামারী সদরে। আমি আপনার মারুফাতে জানিয়ে দেয় এই জিনিসগুলো যাতে যেন বৃদ্ধি করা হয়। কৃষি সম্প্রসারণ বিভাগের একটু বলবেন যে সূর্যমুখী চাষের ক্ষেত্রে সে মার খাওয়ার কারণটা কি? এটার সমস্যা হচ্ছে এটা ক্রাশিং মেশিন সমস্যা, এটা ভাঙানো এবং বাজারজাতকরণ সমস্যা। এই অঞ্চলে সরিষাটা যেহেতু সুযোগ সুবিধাটা বেশি আছে, এর উপর আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আর আমার ক্রপ জোনিং হিসেবে দক্ষিণাঞ্চলে এটা সূর্যমুখী বেশি হয়, তাহলে এটাকে প্রমোশন না করাটাই ভালো। আমরা মূলত পাখি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করি। রংপুর বিভাগে যদি একটি বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র অথবা বন্যপ্রাণী আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয় তাহলে অনেক ভালো হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। আমরা যারা গরু চাষি তারা কিন্তু অত্যন্ত বিপদে আছি। যেমন ভ্যাকসিন দিচ্ছি, টিকা দিতেছি, টিকা দেওয়ার পরে গরু মারা যাচ্ছে। এবং আমাদের এই অঞ্চলে এবারে এত গরু মারা গেছে, 2টা গরু যদি মারা যেতে 4 লক্ষ টাকা সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কার কার গরু মারা গেছে ভ্যাকসিন দিয়ে? হ্যাঁ, আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই গরুর জন্য বীমা করা হয়। যারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু পথে বসে যাচ্ছে। আর একটা বিষয় হলো আমার এলডিডিপির এই যে খামারি ভাইদের প্রশিক্ষণের জন্য আমাদেরকে যে ট্রেনিং দেওয়া হচ্ছে, এই ট্রেনিংটা আমাদের দীর্ঘমেয়াদী করতে হবে এবং দীর্ঘ সময় ধরে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। লাইভস্টক অফিসার আছেন না এখানে, আপনি বলবেন কিছু? 2 বছর থেকে আসছে লাম্পি স্কিন ডিজিজ, যেটা চামড়াতে ঘা হয়। জি, এটির আসলে ভ্যাকসিন আমাদের এখনো আবিষ্কৃত হয়নি। আপনারটা কি লাম্পি স্কিন ডিজিজ ছিল? খুরা রোগ, ওনারটা ছিল খুরা রোগ। খুরা রোগের কথাটা আমি একটু বলি। আসলে খুরা রোগের বাছুর গরুর যদি খুরা রোগ হয় তাহলে কিন্তু যদি প্রপার ট্রিটমেন্ট না হয়, এবং যদি যথাযথ চিকিৎসা না হয়, সেখানে কিন্তু একটি রোগ হয়, আমরা বলি হলো টাইগার হার্ট ডিজিজ। এটি হলে আসলে গরুকে বাঁচানো যায়, বাছুরকে বাঁচানো যায় না। ধন্যবাদ। আরেক স্যার, এখানে আরেকটা কথা আছে স্যার, সেটা হলো যে আমাদের এলডিডিপির আমাদের গোটা বাংলাদেশে অসংখ্য সমিতি আছে। এই সমিতিগুলোতে ট্রেনিং দেওয়া হয় রোদের মধ্যে এবং বৃষ্টির মধ্যে। আমি মনে করি যে এখানে এই যে সমিতিগুলোতে একটা ট্রেনিংয়ের নির্দিষ্ট জায়গা করে সেখানে একটা আশ্রয়ের অর্থাৎ একটা ঘরের চালা দেওয়ার জন্য বা কোনো একটা ঘর উঠিয়ে দেওয়ার জন্য বাজেটের জন্য আমি অনুরোধ করতেছি। সৈয়দপুর উপজেলায় কামারপুকুর ইউনিয়নের একটি মাত্র নদী আমাদের। এই নদীতে আমরা আগে প্রচুর মাছ পেতাম, কিন্তু অবৈধ স্থাপনা এবং অবৈধ ফ্যাক্টরির কারণে আমাদের পানি দূষিত হয়ে গেছে। এখানে একটিও মাছ পাই না আমরা। গরুর যে সিমেন্ট, যেটা বীজ যেটাকে বলে, এই বীজটা আমরা কিন্তু সহজলভ্যে পাই না। ওই গ্রামে যে পশু ডাক্তার কতগুলো হয়েছে, ওই 3 দিন প্রশিক্ষণ নিয়ে 15 দিন প্রশিক্ষণ নিয়ে এরা পশু ডাক্তার হয়েছে, আর এরা এই সিমেন্টগুলো বিক্রি করে 500, 1000, 1500, 2000 টাকা পর্যন্ত। এইটাকে রোধ করতে হবে। এবং আমাদের সাথে প্রতারণা করে বলে যে ভালো বীজ, ফিজিশিয়ান মানে উচ্চ মানে ভালো বীজের কথা বলে তারা পয়সা নেয়, কিন্তু আদৌ আমরা ওই ভালো বীজ পাই না। আমরা কিন্তু একটি ভালো গরু যদি আমরা কিনতে চাই তাহলে দেখা 4 লাখ 5 লাখ টাকা লাগে। আমরা কিন্তু মধ্যবিত্তগ্রস্ত, আমরা হতদরিদ্রগ্রস্ত, আমাদের কিন্তু এই গরু কেনার সম্ভব না। আমরা সরকারি বীজ বলতেছি, আমি ব্র্যাকের বীজ না কাদের বীজ বলতেছি, বিভিন্ন কোম্পানির বীজ তারা দেয়, বুঝলেন, এবং বলে এইটা অস্ট্রেলিয়ান, এইটা ফ্রিজিয়ান, এদের নেদারল্যান্ডের ফলনা তাজকে কয়া পয়সা নেয়। কিন্তু দেখা যায় যখন বাছুর হয়, এই বাছুর মানে কোনো কর্মই ওই বাছুর হয় না। তখন যদি বলেন কয় কি, ভাই আমরা তো জানি না ওঠে বীজের ভেতর কি আছে। এইটা কি আমার ব্যাংকের ছাতার মতন পশু ডাক্তার, ব্যাংকের ছাতার মতন। আমি একজন যুব উন্নয়নের 3 মাস প্রশিক্ষণ করার পরও আমি সাহস পাই না আমি পশু চিকিৎসা করবো, অত আমার নিজেরটাই আমি করি কোনো মতে। কিন্তু এরা কোথার থেকে এই সাহস পায়? আর ওই অপরগুলি বোধহয় তারা পয়সা নেয়। দেখা যায় একটা ইঞ্জেকশন 100 টাকায় কিনে ওই অ্যাম্পল কি করেছে, 100 অ্যাম্পলে 10টা গরুক দিয়া ওই 200 কই টাকা নিচ্ছে। এইটাকে রোধ করতে হবে, সোজা কথা। আর একটা
আরেকটা কথা বলবো, এটা যেহেতু কৃষকের বিষয়, এই যে ভূমি সেক্টরের যে বিষয়টা আছে, এই যে খাজনার বিষয়টা, এইটা আমরা যারা কৃষক, আপনাকে দিয়ে আমি বলতেছি, আপনি কোথাও 1 একর জমির মধ্যে আপনি 5 শতক জমি কিনছেন, কিন্তু আপনার তো 5 শতক আপনি কিনছেন, 5 শতকের আপনি খাজনা দিতে যাবেন, খারিজ করতে যাবেন, আপনি পাবেন না। আপনাকে ওই খতিয়ানে যদি 1 একর জমি থাকে 1 একরের খাজনা আপনাকে দিতে হবে। এইটা কোন নিয়ম? আর তহসিলদাররা এখন এই ভূমি সেক্টরে দুর্নীতি হচ্ছে, তহসিলদাররা কি করতেছে রাতের অন্ধকারে? ওদের কিছু দালাল আছে, ওই ফির কয়েছে কি হামাকদার আমরা যা করে নিয়ে এসেছি, ওই দেখা যাচ্ছে এই 500 টাকার ওই ইসিপ দিয়া আপনার কাছে 5000 টাকা নিল। আমার করজোর মিনতি, এই কৃষককে বাঁচাতে হলে এই ভূমি সেক্টরের দুর্নীতি দূর করতে হবে। পশু খাদ্য বিক্রেতা এবং ডেইরি খামার আছে, দুধ সংগ্রহের জন্য একটা চিলিং সেন্টার সরকার যদি করতেন সরকারিভাবে তাহলে খুব ভালো হতো। কোন জায়গা এটা? এটা হচ্ছে সৈয়দপুর। আচ্ছা, চিলিং সেন্টার নাই না আপনাদের? না না, চিলিং সেন্টার নাই। আর খাদ্যের দাম যদি সরকার একটু ভর্তুকি দিয়ে দিত, গাভী পালন করে খুব সুবিধা হতো। সৈয়দপুর পৌরসভার মধ্যে আমাদের 40 জন সদস্য মিলে একটা গরু খামার। ম্যাক্সিমাম গরু আমাদের যে মারা গেছে বিমা কোম্পানি ভিত্তিক হয়েছিল। কোম্পানি ভিত্তিক একটা গরুর জন্য 3000 টাকা বছর, মানে 1 বছরের জন্য 3000 টাকা প্রিমিয়াম নিয়েছিল না একবারে, আর 1 বছর তার গ্যারান্টি। 1 বছরের পর যদি গরু মারা যায় সে আর এটা দিবে না। আমাদের গরু সেক্টরে স্যার অনেক অসুবিধা, যেটা আমাদের গোখাদ্যের দাম অনেক ঊর্ধ্বগতি। দুধ অনলি 50 টাকা, খাদ্যর দাম 70 টাকা, দুধ 50 টাকা। আমরা যারা গরু খামার করতেছি আমরা একবারে নিঃস্ব হয়ে যাচ্ছি স্যার। ভ্যাকসিনগুলো আমাদের গরুকে আমরা প্রয়োগ করার পর দেখছি ভ্যাকসিন প্রয়োগ করছি, কিন্তু অসুখটা আবার আমাদের কাছে চলে আসছে। সরকারিভাবে আমরা ভ্যাকসিন পেয়েছি কিন্তু কাজ করে নেই স্যার। লাইভ স্টকের তো আছেন একজন এখানে। ভ্যাকসিন অকৃতকার্য হওয়ার 10 থেকে 12টা কারণ আছে। তো যেমন আমি একটা উদাহরণ দেই, যদি কুল চেন মেনটেন না হয়, জি, ভ্যাকসিনের যদি রুট মানে যে রুটে দেওয়ার কথা ছিল সেই রুটে না দেওয়া হয়, কিংবা যদি যে পরিমাণ ভ্যাকসিন দেওয়ার কথা ওই পরিমাণ ভ্যাকসিন না দেওয়া হয়, তো আপনাদের তো কর্মীরা যায় না? আমাদের যারা মাঠ কর্মী আছে তারা প্রতিনিয়ত যায়, কিন্তু এই ভ্যাকসিনগুলো এখন হয়েছে কি, এখন আমাদের মাঠ কর্মী যখন যে দেয় এটি ঠিকঠাক মতোই তারা দেয়, কিন্তু কোনো কোনো সময় তারা কি করে, কৃষকেরা নিজেরাই ভ্যাকসিন অফিস থেকে আমাদের নিয়ে যায়। এটি ঠিকঠাক মতো প্রয়োগ হয় কিনা দেখতে হবে বিষয়টা আর কি। ধন্যবাদ। আমি 2005 সাল থেকে গরুর খামার করি। আমি 2009 সালে ঋণ নিয়েছি কৃষি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা। আপনি যে বিমার কথা বলছেন, আমাদের কাছে বিমা নিত আগে 2000 টাকা করে, এই 10 লক্ষ টাকার উপরে, কিন্তু কোনো গরুর উপরে বিমা দিত না, দিত মালামাল, মজুতকৃত মালামালের উপরে। এবারে আমার বিমা নিছে 11,000 টাকা 10 লক্ষ টাকার লোনের উপরে। আমার পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় আমি গ্রামের বাড়ি, আমার খামার কিন্তু আমার বাড়ির ভিতরে। আমার এখন 5টা গাভী আছে। এইটা নাকি আবশ্যিকের মধ্যে পড়ে না, বাণিজ্যিকের মধ্যে পড়ে। 3000 করে 6000 টাকা ফাইন করছিল, জরিমানা আমাকে দিতে হয়েছে। এই পল্লী বিদ্যুতের এই খামারটার উপরে যেন আমাকে আবশ্যিক হারে আমাদের দেওয়া হয়। আমাদের উপজেলায় গরুর রোগ নির্ণয় করার জন্য একটা ল্যাবের প্রয়োজন। বর্তমান ডিম উৎপাদন কস্ট স্যার 9 টাকা, আমি স্যার ডিম বেচতেছি 8 টাকা 86 পয়সা স্যার। তা আমাদের প্রতিদিন লস হচ্ছে স্যার। এবং খাদ্যর যে হারে দাম স্যার, বললেও স্যার এটা হয় না, বলে যে উপর লেভেল থেকে খাদ্যর দাম বাড়াইছে, আমরা কি করব? ডিলার বলতেছে আমরা কি করব, এভাবেই নিতে হবে। এবং স্যার বাচ্চার সিন্ডিকেট, মুরগির সিন্ডিকেট স্যার, আমাদের বাচ্চা সরকার দিচ্ছে 52 টাকা করে স্যার। 1 পিস বাচ্চা 0 দিনের বাচ্চা স্যার, 1 দিনের বাচ্চা সরকার দিচ্ছে 52 টাকা করে, আমাদেরকে 69 টাকা করে। আমি বাচ্চা নেব 3000 স্যার, আমি টাকা অ্যাডভান্স দিয়ে দিছি আগে, 2 মাস আগে স্যার বাচ্চার টাকা দিছি, এখনো পর্যন্ত বাচ্চা পাইনি। আমাদের মৌজাটাতে 400-500 কৃষক, কিন্তু আমাদের ছোট মোটর পানির খুব ঘাটতি হচ্ছে। যদি একটা গভীর নলকূপ আমরা পাইতাম খুব সহকারে খুব ভালো হইতো। তো আমাদের তিস্তা ব্যারেজ প্রকল্পে যেটা আমরা নামমাত্র সেচ সার্ভিস চার্জ দিয়ে আমাদের এলাকার ব্যাপক এলাকায় আমরা সেচ প্রদান করতে পেরেছি। আদ্র এলাকার জমিগুলো উঁচু নিচু হওয়ার কারণে এই যে আমাদের সেচকাল থেকে মাটনালা তৈরি করে নিয়ে গিয়ে একটু উঁচু জমিতে সেচ দেওয়া সম্ভব হয় না। আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির ভিতর দিয়ে যে বরেন্দ্র এবং অন্যান্য প্রজেক্টের যে পাইপলাইনগুলো এখান থেকে নিয়ে যেয়ে উঁচু জমিতে পানিটাকে ছেড়ে আউট করে দেওয়া, এরকম ব্যবস্থা আছে কিনা? স্মার্টফোন ব্যবহার করেন কারা কারা? টাচ ফোন হাতটা তুলে রাখেন। প্রায় 90% স্মার্টফোন ব্যবহার করেন। এই স্মার্টফোন দিয়ে আপনি কথা বলছেন,
ভিডিও দেখছেন, এটা করছেন ওটা করছেন, কৃষি কাজের তথ্য পাওয়ার জন্যে বা কৃষি শিক্ষার জন্যে বা আপনি ইউটিউবে গিয়ে কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও প্রযুক্তি দেখার জন্যে এই কাজে ব্যবহার করেন কতজন স্মার্টফোনটাকে? সবাই ব্যবহার করেন। আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগের কতগুলো অ্যাপস আছে, যেমন কৃষকের জানালা আছে না এরকম? হ্যাঁ, এইগুলো কে কে ব্যবহার করেন? আচ্ছা, খুব ভালো। ওইখানে যা যা তথ্য দেওয়া হয় সেই তথ্য পেয়ে আপনি ওখান থেকে নিয়ে আপনার ফসলের মাঠে বা যেই সমস্যাটা পড়েছেন সেই সমস্যাটার সমাধানে কার্যকরী হয় কি হয় না হাত তুলবেন। হয়। কারণ হচ্ছে কি, কেন এই প্রশ্নটা করলাম, যদি কার্যকরী না হয় তাহলে এটার কোনো মূল্য নেই, তাহলে পাল্টাতে হবে, তাকে অন্য কিছু দিতে হবে, নতুন করে করতে হবে। অতএব এইগুলি খুব দরকার। আগামীতে আপনার কিন্তু এই স্মার্টফোনটাই আপনাকে অনেক সমস্যার সমাধান দেবে। 2024 অর্থ বছরে বিআরটিসির যে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে স্যার আমাদের নীলফামারী জেলায়, এই বিআরটিসি বীজগুলো ছিল স্যার ইন্ডিয়ান বীজ স্যার। এই ইন্ডিয়ান বীজ যারাই রোপণ করছে স্যার তাদের বীজগুলো হয় নাই, আর তাদের শুধু এই নেকটাই লম্বা হয়েছে স্যার, কিন্তু তাদের কোনো কলস হয় নাই স্যার। তাহিরপুরি বীজগুলো প্রত্যেকটা বীজই ভালো হয়েছে স্যার, কিন্তু আমাদের দেশের এই বীজ ইনশাল্লাহ ইন্ডিয়ান বীজগুলো ভালো, কিন্তু আমাদের দেশের মাটির সঙ্গে এই বীজগুলোর বীজগুলা একুরেট নয় স্যার। এই বীজগুলো আমাদের দেশের মাটির সঙ্গে হচ্ছে না স্যার। বিএডিসি এগুলো ট্রায়াল করে আপনাদেরকে দেয় না? ট্রায়াল করে দিছে কি সেটা জানি না স্যার। আসলে বীজটা বিএডিসি দিয়েছে, যারটার নাম N53। এটা আসলে গ্রীষ্মকালীন পেঁয়াজ। এই বীজটার আবার যেহেতু বাইরের আবহাওয়া ক্লাইমেটের থেকে ইন্ডিয়া থেকে আনা হয়েছে, এই দেশেও এটা হয়, কিন্তু খুবই ম্যানেজমেন্ট বেশি দিতে হয়, অর্থাৎ এটা সেই হাইব্রিডের মতো খায় বেশি। আপনারা যদি আমি দেখেছি অনেক প্লটে যারা যত্ন করেছে তাদের 4টাতে 1 কেজি হয়েছে, কিন্তু যেসব চাষি একবার নিয়ে ফেলে রাখছে, যত্ন করতে চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। কিন্তু তারা তো সেই ব্যাপারে অভ্যস্ত বা ট্রেনিং প্রাপ্ত নয় যে এটাকে ম্যানেজমেন্টটা কীভাবে করতে হবে। না, এই ম্যানেজমেন্টের বিষয়ে কিন্তু আমাদের দপ্তর থেকে কিন্তু আমরা প্রচুর মাটি দিয়ে দেখিয়েছি, করছি। ধানের চারা লাগানোর জন্য যে মেশিনগুলো দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে, কিন্তু এগুলোতে যে ট্রেগুলো, এই ট্রেগুলো বাজারে যেগুলো কিনতে হয় সেগুলোতে অনেক টাকার পরিমাণ, অর্থাৎ 100 টাকা প্লাস। তা আমি চাচ্ছি যে প্লাস্টিক ট্রেগুলো, তা আমি চাচ্ছি যে এটাতে সরকারের ভর্তুকি এই অর্থ বছরে যাতে যোগ করা হয় এবং যাতে এটা চলমান থাকে, তাতে হবে কি কৃষকেরা স্বল্প মূল্যে কিনতে পারবে এবং এটার ব্যাপক বৃদ্ধি হবে। প্রিয় কৃষক ভাইরা, আমার বিশ্বাস আপনাদের অনেকের আরও অনেক প্রয়োজনীয় কথা আছে, কিন্তু সময়ের স্বল্পতা তো আছে, এটাও মানতে হবে সবাই। কৃষকদের কথার প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগের কারো কাছে যদি বর্তায় যে উত্তর দেওয়া, তাহলে বলতে পারেন। সৈয়দপুর তথা নীলফামারী অঞ্চল তথা রংপুর অঞ্চলের যারা আপনারা তামাক চাষি আছেন, তারা যেন তামাক চাষ থেকে বের হয়ে আসতে পারেন, এজন্য যদি আগামী বাজেটে যদি কিছু প্রণোদনা দেয়া যেতে পারে। উপজেলা পর্যায়ে হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার কৃষি ঋণ কমিটির সভাপতি এবং জেলা পর্যায়ে হচ্ছে জেলা প্রশাসক মহোদয়। তো মাসে একবার মিটিং হয়ে থাকে। আপনারা যদি কৃষি ঋণ চাওয়ার পরেও না পান, এই ক্ষেত্রে উপজেলা পর্যায়ে যারা আছেন তারা সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলবেন, আর সদর উপজেলার যারা আছেন তারা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবেন। যদি আমরা বড় বড় আলু করতে পারি, আমরা বিদেশে যেটা চাহিদা, আমাদের এখান থেকে এক্সপোর্টের একটা বিরাট সম্ভাবনা আছে বলে আমি মনে করি। মৎস্য চাষিরা যেটা বলছে সত্যতা আছে। কেন বলবো, যে আমাদের একটা 15টা ইউনিয়ন একটা উপজেলায়, একজন কর্মকর্তা, একজন ক্ষেত্র সহকারী। দুর্ভাগ্যবশত যখন একটা ইউনিয়নে যায়, ওই আলটিমেটলি অফিসারকে ওই উপজেলাতে পাবে না, এরকমই ঘটনা ঘটবে। বিদ্যুতে মৎস্য চাষিরা ব্যবহার করছে 12 টাকার উপরে, দেখা যাচ্ছে যে অর্থাৎ বাণিজ্যিক। কিন্তু দুর্ভাগ্য সত্য কৃষি সেক্টরে কিন্তু সেটা খুব অল্প মূল্যে ভর্তুকির মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে। নীলফামারীর মাটির আমাদের 60 ভাগ হচ্ছে দোআঁশ মাটি আর 40 ভাগ হচ্ছে বেলে দোআঁশ মাটি। এই বেলে দোআঁশ মাটির কারণে এখানে পানি বা বৃষ্টি হওয়ার সাথেই দেখা যাচ্ছে যে 15-20 মিনিট পরেই উপরটা ফেটে যাচ্ছে, অর্থাৎ মাটির যে স্বাস্থ্যের অবস্থা এটা খুবই ভয়াবহ অবস্থা। এক্ষেত্রে আমরা যদি নীলফামারীর জন্য স্পেশালি আমাদের বাজেটে যদি স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি নিতে পারি, তাহলে কিন্তু নীলফামারীর কৃষি এখন যেভাবে আছে আগামী দিনে টেকসই হবে। সম্মানিত কৃষক এবং সুধী মণ্ডলী, আমাদের এখনকার শেষ বক্তা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় ডক্টর শামসুল আলম, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং কৃষি অর্থনীতিবিদ। এই অনুষ্ঠানটি নিয়ে আর আপনাদেরকে পরিচিত করার কিছু নাই। এটা অধিকার সচেতন করা যেমন,
জাতীয় পর্যায়ে নীতির প্রতিফলন ঘটানো যেমন চেষ্টা করেছেন শাহেক সাহেব, এদেশের কৃষিকে, কৃষির সমস্যাকে কৃষকের ভাষায় জাতীয়ভাবে তুলে দেওয়ার তার দক্ষতা তো জুড়ি নেই, এটা আপনারা সকলেই জানেন। এবং সেখানেই তিনি যে স্বাধীনতা পুরস্কার 21 পদক তিনি দুটাই পেয়েছেন, দুটা সিভিল যে আমাদের সবচেয়ে সর্বোচ্চ পদক। তো এই মাঠে ঘাটে ঘুরে কৃষিকে জনপ্রিয় করা, বাণিজ্যিক করা, কৃষির সমস্যাগুলোর সমাধানে সচেতনতা তৈরি করা, দাবি করতে পারা, এই বিষয়টা আসছে এই আমাদের কৃষকের বাজেট অনুষ্ঠানে। এটি 19তম, এর আগে 18টি হয়েছে। শুধু তাই নয়, এটি যে টিভিতে প্রচারিত হবে এটা শেষ হয়ে গেল না, তিনি লিখিত আকারে সমস্যাগুলি মোটা দেখা যা আপনারা বলেন বিভিন্ন স্থানে সংকলিত করে তিনি যারা বাজেট প্রণয়ন করেন তাদের কাছে পাঠিয়ে দেন। তো আজকের এই আলোচনায় মোটা দাগে কয়েকটি কথা আমি বলতে চাই। কৃষিখাতে মূল দাবিটা থাকবে আপনাদের সঙ্গে আমিও একমত নীতিগতভাবে, আমাদের বরাদ্দের দিক থেকে যেন কৃষি অন্যতম একটা খাত হয়। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা, এই খাতগুলোতে বরাদ্দ বৃদ্ধি হোক, বেড়ে আসুক, এটা আপনাদের সঙ্গে আমি একমত হই। আমি নিজে পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলাম। আমি 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনা করেছি সারা দেশের জন্য, 6ষ্ঠ, 7ম, 8ম, এবং 2টি রূপকল্প দলিল, রূপকল্প 21, রূপকল্প 41 এবং 100 বছরের বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা। সেই জন্যে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে এই যে দাবিগুলো তুলে ধরা অত্যন্ত সহায়ক হয়েছে অতীতে। আমি বলবো অনেক আমাদের পরিকল্পনার যে বাস্তবমুখীনতা, আমরা যে এত অগ্রগতি করেছি, উন্নতি করেছি, কৃষিখাতে এত ব্যাপক রূপান্তর, এক্ষেত্রে শাহেক সাহেবের যথেষ্ট অবদান রয়েছে, এটা আবার উল্লেখ করি। অনেকে বলেছে পাওয়ার টিলার আবার ফিরে আসুক। অবশ্যই আমাদের খামারে যে কম্বাইন্ড হারভেস্টার সেটা অনেক বেশি অর্থনৈতিকভাবে সহজ। আমার মনে হয় ভর্তুকির ক্ষেত্রে ছোটোগুলোর ক্ষেত্রেও এই সহযোগিতা একই রকম হওয়া উচিত। বা ধরুন ট্রান্সপ্লান্টার বা উইডার, এগুলোর ক্ষেত্রেও আমার মনে হয় বড় যেগুলোতে যেভাবে দেয় ছোটোগুলোতে সেভাবে দেওয়া যায়, নীতি হিসাবে অবশ্যই গ্রহণ করা যায়। ইট ভাটা, জমি মাটি সারা বাংলাদেশের সমস্যা। ব্লক ইটে যেতে হবে, যারা প্রশাসনে আছেন তারা বিষয়টা দেখবেন। পাট পচানোর কথাটা প্রসঙ্গে বলি, এটা একটা অতীতে বড় সমস্যা, পাট পচানোর পানি পাওয়া যায় না। তো সেই জন্য যে রিবন মেথড, পাটকে ছিলে অল্প পানিতে মাটির নিচে চাপা দিয়ে রাখা, সেখানে পুকুর, খাল, নদী নালা পানি নষ্ট করা খুব একটা প্রয়োজন হবে না। কৃষিঋণ পেতে এই হয়রানি, এই বিষয়টা তুলে ধরেছেন চমৎকার। কৃষকের মনের কথাগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে আসবে। এখানে যারা আছেন বিশেষ করে প্রশাসন এই বিষয়গুলো দেখবেন। মাটি পরীক্ষা করার কথা বলেছেন যে আপনি সহজ কিট চান। মাটি পরীক্ষার জন্য প্রত্যেক উপজেলায় আসলে ল্যাবরেটরি থাকা দরকার। আমি শাহেক সাহেবের একমত, জৈব সার প্রয়োগে আপনাদের সবাইকে উদ্যোগী হতে হবে। কৃষকদের একটা বড় দাবি এবং ন্যায্য দাবি, কৃষির দাম পাই না, সরবরাহ যখন আসে একসঙ্গে চলে আসে। এই সমস্যার কারণেই আমাদের কৃষির দরদামের স্থিতিশীলতা আনা যায়, দাম পড়ে যায়, আবার অমৌসুমিকের দামটা বেড়ে যায়। সেই জন্য আমাদেরকে এই মজুতদারিকে উৎসাহিত করতে হবে। নিয়মিতভাবে আইনের মধ্য থেকে যিনি আমনের সময় ধান রাখবেন, আবার অক্টোবরে গেটে বিক্রি করবেন, এবং বহু লোক রাখলে পরেই দামটা স্থিতিশীল হবে সারা বছরব্যাপী। কাজেই এটাকে আমাদের বাজারের শক্তিকে ব্যবহার করেই এই সমস্যার সমাধান করতে হবে। মুক্তা চাষের কথা আমি দক্ষিণে শুনেছি, এই সৈয়দপুরি মুক্তা চাষ করবে, এটা শুনে ভালো লাগলো। আশা করি এগিয়ে যাবেন। এই পানি টেস্টের জন্য প্রত্যেক উপজেলায় একটা ল্যাব থাকবে বা ব্যবস্থা থাকবে, এটা প্রকল্প আকারে অবশ্যই আনতে হবে আপনাদের। মৎস্যের ক্ষেত্রে একটা কথা বলবো, আমাদের কৃষিতে ব্লক সুপারভাইজার আছে, যা এখন এগ্রিকালচার অফিসার বলে। আসলে মৎস্যের ক্ষেত্রে এটা খুবই জরুরি। এটাও তাদেরকে প্রত্যেক ইউনিয়নে মৎস্য মানে একজন সম্প্রসারণ কর্মী দরকার, এটা আমি সমর্থন করি। এটা দয়া করে তারা মৎস্য বিভাগ এটা প্রকল্প আকারে নিয়ে আসবে, এটা আমি আশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং এটা জাতি জানবে, সারা দেশব্যাপী জানবে, উন্নয়ন কর্মীরা জানবেন, সরকার জানবেন, এবং বাজেটে মূলনীতিগুলো আশা করি প্রতিফলিত হবে, এবং আমরা লিখে বলে এগুলো সহযোগিতা করবো আপনাদের। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ডক্টর শামসুল আলিম, ডক্টর শামসুল আলম আপনার বক্তব্যের জন্য। এবং যেহেতু আপনি বাজেট প্রণয়নের সাথে একেবারে সরাসরি সম্পৃক্ত, আমি মনে করি অবশ্যই এর কিছুটা প্রতিফলন তো তারা পাবে। দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং এখানে মঞ্চে যারা বিশিষ্ট জনেরা বসে আছেন সবাই প্রায় টানা
পৌনে 2 ঘন্টার মতো আমরা কথা বলেছি, ধৈর্য সহকারে আপনারা শুনেছেন। আপনাদের আরও অনেকের অনেক বক্তব্য ছিল, দিতে পারলে খুশি হতাম, কিন্তু সেটা সম্ভব নয়। আমি শেষ করার আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি ডেস্কো নীলফামারীকে, কামারপুকুর কলেজ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, জেলা মৎস্য গবেষণা কেন্দ্র সহ গোটা সৈয়দপুর এবং নীলফামারী এলাকাবাসী, এবং নীলফামারী চ্যানেল আই প্রতিনিধি, জেলা প্রতিনিধি আনোয়ারুল আলম সহ অন্যান্য ভলেন্টিয়ার যারা এখানে কাজ করেছেন সবাইকে। এবং একই সাথে স্বাগত জানাচ্ছি হৃদয় মাটি মানুষে কৃষি বাজেট, কৃষকের বাজেট 2024-25 অর্থ বছরের সামনে রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। মাটি